आवर चैनल आरआर मेकर অলওয়েজ বেটার। সো গাইস আজকে আরআর মেকার কিন্তু আবার নতুন একটা ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো সেটা কিন্তু মানে অনেকেই জানাবো, অনেকেই জানো না। একদম আশা করি থাম্বনেল দেখে সবাই চমকে গেছো যে এরকম আবার কোনো ঠাকুর আছে নাকি। একদমই তাই, হ্যাঁ গাইস আছে, আর সেটা কিন্তু আমাদের কলকাতার খুব কাছে আছে, যেটা কিন্তু হুগলি জেলায় অবস্থিত। সো স্কিপ না করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ জেলার কোথায় কি হবে যেটা হবে সব কিন্তু এই ভিডিওতে থাকছে, তো স্কিপ করে দেখো, পুরোটা দেখতে থাকো, বেশি কথা বাড়ি লাভ নেই। সো চলো। সো গাইস লাইফে প্রথমে একটা এরকম কালী দেখবো। কালী কিন্তু নীল শ্যামা মা হয়, কালী মা হয়, আমরা জানি যে নীল কালো হয়, কিন্তু এরকম সবুজ রঙেরও যে মা হয় সেটা কিন্তু আজকে আমরাও নিজের চোখে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। মেধিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্ধ্য শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতী হেশিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कील्बिषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषा। सुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। अयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनी हा। গাইস আমরা কিন্তু অটো করে নারকেলতলা নেমে গেলাম, কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছে, বৃষ্টি নেমেছে এবার। বিশাল মেঘ করেছিল, আমরা অটোতে আসার সময় দেখছিলাম, যেই আমরা অটো থেকে নামলাম বৃষ্টিটা শুরু হলো, বিশাল মেঘ, মেঘে বৃষ্টি। সো দেখি এখন তো পুরো ভিজবই। এটাই হচ্ছে নারকেলতলার অটো স্ট্যান্ড। তোমরা কিন্তু এখানটাই নামবে, নেমেই কিন্তু তারপরে তোমরা একটু এগিয়ে আসবে, এখানটাই কিন্তু তোমরা অটো করে নেমে একটুখানি জাস্ট এই একটা বাড়ি দেখতে পাবে পিঙ্ক কালারের, এই বাড়িটার থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এই যে গলি দেখতে পাচ্ছ সবুজ কালির পোস্টার, তো এখান থেকে কিন্তু তোমাদের ভেতরটা যেতে হবে। এখানটা কিন্তু একদমই ফাঁকা গাইস, অতটা কিন্তু জমজমাট আমি একদম দেখতে পাচ্ছি না, মানে মোটামুটি একদম শান্ত একটা নিরিবিলি পরিবেশে কিন্তু মায়ের মন্দিরটা। তো আমরা মিষ্টির দোকান খুঁজছি, যে মিষ্টির দোকান পেলে মায়ের একটু পুজো দেবো। দেখো গাইস বাতাবি লেবু কিন্তু সুন্দর করে ঝুলছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। গাইস এখান দিয়ে কিন্তু আমরা আসলাম, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছি, আর দেখতেই পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। এই সেই মায়ের মন্দির। মন্দিরটা কিন্তু একদমই একটা ছোট্ট মন্দির, কিন্তু ভেতরে যে মাটা আছে সেই মাটা কিন্তু অপরূপ। मधु मधुरे मधु कैतव गंजिनी कैतव भंजिनी रासरते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते।
তো আমরা আজকে এখানে এসেছি, আর ইনি দাদা, এদের বাড়িরই এটা ঠাকুর। এটা কি তোমাদের বাড়ি? এটা আমাদের বাড়ির মন্দির। এটা আজ থেকে প্রায় ৭৪ বছর আগে আমার দাদু ঈশ্বর সর্বত্রশেষী বটবিষ্ণু অধিকারী উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, তা মায়ের এরকম মানে গায়ের রং আমি কোনোদিনও দেখিনি, এখানে এসেই প্রথম এরকম গায়ের রং দেখছি। তা এর পেছনে কারণ কি? ইতিহাস আছে এটা, বলতে গেলে প্রায় ৮০-৯০ বছর আগেকার ঘটনা বলতে গেলে। সেই সময় আমার দাদু ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে ইংরাজি চাকরি করতেন। তো ওখানে ওনার খুব একটা মন লাগতো না, চাকরি বা কাজে খুব একটা ভালো লাগতো। উনি একটু ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন, বাঁশি বাজাতে পারতেন, কালচারাল জগতের মানুষ ছিলেন। তো দাদুকে একটি ভিন্ন জায়গা, মানে উনি অন্যান্য রাজ্যে চাকরি করতেন কিন্তু ওনাকে আরো দূরে ট্রান্সফার করা, যার কারণে বাড়ির চাপে এবং নিজের ইচ্ছাতেই উনি চাকরি ছেড়ে দিয়ে আমাদের গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পর উনি আমাদের গ্রাম্য যাতে হয় গরু চড়ানো বা গরু নিয়ে মাঠে যাওয়া, অন্যের জমিতে কাজ করা, যেটাকে বলে সেই ধরনের কাজ করতেন। আর আমাদের একটি জায়গা আছে মাঠের মাঝখানে, জায়গা আছে শ্মশান, মানে চারিদিকটা চাষের জমি আর মাঝখানে হচ্ছে শ্মশান। এই শ্মশানেতেই যারা এই মাঠে চাষবাস করতো, চাষের কাজ করতো, তারা ওখানে রেস্ট নেওয়ার জন্য ওখানে আশ্রয় নিত। ওই গরু গিয়ে তারা ওখানে বেঁধে দিত, ঘাস টাস ছিল আর কি। তো সেখানে দাদু বসে বাঁশি বাজাতেন আর ওখানে বসে। একদিন দাদু ওই গরু নিয়ে গিয়ে, গরুর যে ফোঁটা হয়, গরু যেটাকে মানে বাঁধে আছে, সেই ফোঁটা ফুটছে। তো হঠাৎ করে দাদুকে পিছন দিক থেকে একজন ওনার দাদুর নাম ধরে ডাক। দাদু তখন ঘুরে দেখেন যে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুর সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই সন্ন্যাসী দাদুকে বলেন যে তোমার আজকে অমুক সময় দীক্ষা হবে, তুমি আমার সঙ্গে আজকে শ্মশানে এই নীল গাছের গোড়ায় এসে দেখা করবে। তো প্রসঙ্গত বলে রাখি, নীল গাছটি এখনো আছে। এই নীল গাছটি প্রায় বয়স প্রায় ৩০০ বছরের কাছে। তো সেই নিম গাছের গোড়ায় উনি চলে যান। দাদু বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ আমার বাবা ঠাকুমা জিজ্ঞাসা করেন যে এরকম একজন সাধক দেখা করতে বলেছেন, আমি কি যাবো? তখন তো আজকাল মানে সেই সময় তো কুসংস্কার একটা ছিল বা ধর্মীয় একটা বিশ্বাস ছিল যে সাধক দেখা করতে বলেছে মানে সাধু কোনো দেখা করতে বলেছে মানে তুমি যাও, যদি না গেলে কোনো অমঙ্গল ঘটে। তো দাদু সেখানে সাধকের কাছে যান, যে দাদু দীক্ষা হয়। এর পরবর্তীকাল থেকে দাদু পুরোপুরি তন্ত্র সাধনা করতে শুরু করে। আর আমরা হচ্ছে কুলীন বৈষ্ণব। আমাদের বাড়িতে প্রত্যেকে রাধা গোবিন্দের নাম করছেন, আমাদের একদম কঠিন ভাবে বৈষ্ণব মানে ধর্মাবলম্বী একদম, যেটাকে নিয়ে তিলক সেবা করতে সকল। তো সেই বাড়ির ছেলে হয়ে, এটা গোটাটাই বৈষ্ণব পাড়া, আর সেই বাড়ির ছেলে হয়ে কেউ তন্ত্র সাধনা করছে, শ্মশান সাধনা করছে, এটা সেই সময় কিন্তু খুব একটা ভালো দৃশ্য ছিল না। সমাজের পক্ষে প্রবল চাপ এবং বাড়ির পক্ষ চাপ ছিল। তো দাদু ওই শ্মশানে ঢুকিয়ে সাধনা করতেন আর তন্ত্র সাধনা করতেন আর চাষাবাদের কাজ করতেন। তো দাদুর বাবা মা বুঝতে পারেন যে ছেলে বাপ প্রতীক তো খুব একটা ভালো না। তখন দাদুর বিবাহ দিয়ে ঠাকুমার সঙ্গে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরেও দাদুর খুব একটা মানে পরিবর্তন হয়নি, ওই শ্মশানে চলে যেতেন। দাদু তখন দেখলেন যে আমি আর খুব একটা বেশি শ্মশানে যেতে পারছি না বা বিশেষ তিথিতে যেতে পারছি না। তো উনি কি করলেন, নিজের শোবার ঘরের মধ্যে ঘটে এবং যন্ত্রে মায়ের পূজা করতে শুরু করলেন। তেমন একটা বেশ কিছুদিন যাওয়ার পর দাদু এমন একটা সময় সপ্তাদেশ পান। মা ওনাকে বলেন যে তুমি আর কতদিন ঘটে আর যন্ত্রে আমার পূজা করো, মূর্তি রূপে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। তো দাদু যখন এই কথা সকলকে জানান, পরিবারের লোককে জানান এবং গ্রামের লোক খবর পায়, তখন সকলে তো রেড়ে করে ওঠে যে বৈষ্ণব পাড়ার মাঝখানে এবং বৈষ্ণব বাড়িতে কালী মূর্তি এনে প্রতিষ্ঠা করা চলবে। তোমরা বৈষ্ণব, তাই তোমাদের ধর্ম ত্যাগ করতে হবে, না লীলা করতে হবে। তো দাদু সবার মানে মতের সঙ্গে মেনে নিয়ে দাদু পিছিয়ে যান মন খারাপ। তো উনি একদিন শ্মশানেতে মন খারাপ করে উনি সাধনা করছেন নিজে। সেই সময় উনি দেখেন শ্মশান চারিদিক আলোর জ্যোতিতে ভরে যায়। হঠাৎ করে উনি দেখেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, যে ঘাসগুলোর উপরে উনি গরু বেঁধে দিতেন আর বাঁশি বাজাতেন বসে, সেখানেই দাঁড়িয়ে রয়েছেন মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। উভয় ওনাকে বলেন যে তোমরা যে মনে করছো আমরা আলাদা, আমরা কিন্তু আলাদা নই, আমরা এক এবং অভিন্ন, দেখবে। তখন উনি দেখেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মায়ের যে মূর্তি আর কি অবয়ব, সেটি একসঙ্গে অঙ্গীভূত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে একটি নারী মূর্তি আবিষ্কৃত হচ্ছে, যেটি দেখতে কিন্তু কালী ঠাকুরের মতো হলেও তার গায়ের রংটি হয়ে যাচ্ছে সবুজ। অর্থাৎ মা এবং শ্রীকৃষ্ণ নব দুর্বা দলশ্যামা, নতুন দুর্বাঘাসের উপরে শ্যাম এবং শ্যামা একসঙ্গে রয়েছে এবং তাদের এই অঙ্গরাগ তৈরি হয়। তখন ওই দেবী দাদুকে বলেন যে এই মূর্তি প্রতিষ্ঠা করতে তোমার কোনরূপ বাধা হবে না, এই রূপটি তুমি পূজা করবে। এবং যেহেতু তুমি বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো বলে শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছেন এবং তুমি শ্মশান সাধনা করে মাকে পেয়েছো, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। উভয়ের রূপ তোমার কাছে পূজিত হব। এবং ওই শ্রীকৃষ্ণ এবং মা কালী বলে দেওয়া পূজা পদ্ধতি মেনেই মায়ের এই পূজা হয়। তখন ওনারা বলে দিয়েছিলেন কি পূজা পদ্ধতিতে হবে পূজা। এবং সেই সময়ে ওনারা দাদু এসে সকলকে বোঝান যে স্বয়ং শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেছিলেন।
অর্থাৎ ব্রজে যখন শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ একসঙ্গে প্রেমালাপ করছিলেন, সেই খবর গিয়ে পৌঁছায় রাধিকার স্বামী আয়ান ঘোষের কাছে। আয়ান ঘোষ ছিলেন তন্ত্র সাধক, এবং এই তন্ত্র সাধক আয়ান ঘোষ যখন রেগে গিয়ে দেখতে আসে যে রাধিকা সত্যি সত্যি কৃষ্ণের সঙ্গে এখানে আছে কিনা, উনি শ্রীকৃষ্ণ বুঝতে পেরে যান যে আয়ান ঘোষ আসছে, তাই উনি কালীর রূপ ধরে নিয়েছিলেন এবং রাধিকাকে বলেন তুমি পূজা করতে শুরু করো কালী। তখন আয়ান ঘোষ সহ সকল গ্রামবাসী এসে দেখে যে রাধিকা কালী পুজো করছে। তো এটা রটে গিয়েছিল যে রাধিকা কালী পুজো করেছে, এবং ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়। তাই জন্য ওই রটে গিয়েছিল বলেই রটন্তী কালী পুজো সৃষ্টি হয়, যেটি মাঘ মাসে হয়। অর্থাৎ শ্রী পঞ্চমী সরস্বতী পুজো ঠিক এক সপ্তাহ আগে পরে সেই তিথি রটন্তী চতুর্দশী তিথি, সেই তিথিতেই রটন্তী কালী পুজোর দিন দাদু বাংলা 1357 সালে সকলকে বুঝিয়ে সকলে ভ্রম ভেঙে মাকে প্রতিষ্ঠা করে। সেই সময় থেকেই মায়ের পুজো চলে আসছে। এখানে কোনো বলি প্রথা নেই, আর ওই যে ওনাদের বলে দেওয়া পূজা পদ্ধতি মেনেই পূজা হয়। সেই সময় থেকে প্রতিদিন মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। অর্থাৎ যেহেতু শ্রীকৃষ্ণের রূপ, তখন দাদু বাজাতেন, তারপরে বাবা, তারপরে এখন আমি বাজাই। তো এটা হচ্ছে আমাদের পূজার মানে ইতিহাস। মানে রটন্তী কালী পুজোর দিনই এটা বাৎসরিক প্রতিষ্ঠা দিবস। সেই দিন সারাদিন পূজা পাঠ, ভোগ, অনুষ্ঠান, কয়েক হাজার মানুষের সেদিন সমাগম হয়। সেদিন ভীষণ বড় করে প্রতিষ্ঠা দিবস, এবং প্রতিটা অমাবস্যা তিথিতে এখানে যজ্ঞ, মায়ের বিশেষ ভোগ এগুলি চলে। আর মায়ের এখানে বিশেষ প্রিয় হিসেবে ইলিশ মাছ মায়ের খুব প্রিয়। মাকে আমাদের একটা বিশ্বাস এবং ভক্তদের বিশ্বাস, ইলিশ মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এবং মায়ের প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল। মা খুব পছন্দ করেন জুঁই ফুল, সেই জন্য মন্দির সংলগ্ন জায়গায় জুঁই ফুলের গাছও রয়েছে। এবং মাকে জুঁই ফুল দিয়ে কেউ যদি পূজা মানে মনোবাঞ্ছা জানান, মা তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই বংশের সঙ্গে সাধক বামদেবের একটি খুব জোরালো কানেকশন আছে। সেটি হচ্ছে সাধক বামদেবের শিষ্য হচ্ছেন তারাখেপা, বসিরহাটের তারাখেপা। ওনার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী, আর বোধানন্দ পুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা। তো সেই সূত্রে সাধক বামদেব ওনার কিছু সাধনার জিনিস, তন্ত্র সাধনার কিছু জিনিস তারাখাপাকে দিয়ে গেছিলেন। যারা বামদেবের জীবনী পড়ে থাকবেন তারা জানবেন যে তারাখাপার কাছে অনেক কিছু জিনিস বামদেব দিয়েছিলেন। তারাখাপা খুব স্নেহ করতেন মামাকে। তারাখাপা সেগুলি বোধানন্দপুরী ওনার শিষ্য বোধানন্দপুরীকে দেন। কারণ হচ্ছে বোধানন্দপুরীকে এবং বামাখাপাকে অনেকটা একরকম দেখতে ছিল, সেই জন্য খুব পছন্দ করতেন তারাখাপা বোধানন্দপুরী। এবং যেহেতু বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা, সেই বামদেবের ব্যবহৃত সেই তন্ত্রের কিছু সামগ্রী এখন আমাদের কাছে, সেগুলো অতি সযত্নে, সেই মূল্যবান ধনসম্পত্তি বলা যায়, সেগুলি সযত্নে রাখা আছে তন্ত্রের সামগ্রী, যেগুলি স্বয়ং বামদেব ব্যবহার করতেন। সেই জিনিসও কিন্তু আমাদের এখানে রয়েছে, এবং বামদেবের সঙ্গে একটা ওতপ্রোত ভাবে জড়িত কানেকশন আমাদের মন্দিরের সঙ্গে রয়েছে। অসাধারণ অসাধারণ। তো গাইস, স্টেশন নেমে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছি। মানে ফুচকাগুলোর সাইজটা একটু ছোট, কিন্তু 10 টাকা 6টা ফুচকা দেয়। তো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির পথে রওনা হব। এখান থেকে আবার আমরা ট্রেন করে শেওড়াফুলি যাব, শেওড়াফুলি থেকে গঙ্গা পার হয়ে আবার ব্যারাকপুর যাব। সো গাইস, আমাদের কিন্তু সবুজ কালিমা দেখা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরও কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এখান থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সবুজ কালিমা কিন্তু কৃষ্ণ আর কালিমার সমন্বয় তৈরি, যেই কারণে মায়ের গায়ের রং কচি কলা পাতার মতো। কচি কলা পাতার মতো গায়ের রং কিন্তু এর আগে কোনোদিন আমি দেখিনি, তোমরাও আশা করছি দেখোনি। কচি কলা পাতার মতো গায়ের রং আর কালিমার মতো জিব্বার করা। তো সেখানে কিন্তু এটাই বোঝাতে চেয়েছে যে যেই মা কালী সেই কিন্তু আবার কৃষ্ণ। তো যাই হোক, আমার তো দেখে দারুণ লেগেছে, আর ওদের ব্যবহারও কিন্তু দারুণ সুন্দর। মানে ওখানে যিনি পুজো করে, ওদের কিন্তু এটা বংশ পরম্পরায় ওনার ঠাকুরটা পেয়েছিল, যেটা তোমরা হিস্ট্রিতে শুনেছো। এটা কিন্তু বামাখাপারও রিলেটেড আছে, একদমই তাই। এটা কিন্তু আমি মানে সত্যি একটা আলাদা একটা মানে জেনেও একটা মানে ভালো লাগে যে বামাখ্যাপা স্বয়ং তার সাথেও একটা কানেক্টেড আছে। তো অবশ্যই তোমরা এই যে নালিকুল স্টেশনে নেমে 20 টাকা অটো ভাড়া দিয়ে দেখে এসো। তো যাই হোক, অবশ্যই তোমরা এসো, আমাদের ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু এসে দেখে যাও। আশা করছি তোমাদের মন ভরে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো আর মেকার অলওয়েজ বেটার।